আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উভয়চরের দ্বিতীয় ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা উভয়চরের বেসিক কনসেপ্ট এবং একটি ম্যাথ সমাধান করেছিলাম। আজকের দ্বিতীয় ম্যাথটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত নিয়ে। আমরা জানি উভয়চরের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, তবে সমস্যাগুলোকে সহজে সমাধানের জন্য আমরা উভয়চরের প্রকারভেদ করেছি। এখানে 4 ধরনের সমস্যা থাকতে পারে। 1 নাম্বার হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। এর পরের ম্যাথটি হচ্ছে জমাতিরিক্ত নিয়ে। তৃতীয় ম্যাথটি হচ্ছে নগদান বই অনুযায়ী উদ্ধৃত থাকলে পাস বই অনুযায়ী জমাতিরিক্ত দেওয়া থাকবে। আর চতুর্থ ম্যাথটি নগদান বই অনুযায়ী যদি জমাতিরিক্ত দেওয়া থাকে, পাস বই অনুযায়ী উদ্ধৃত দেওয়া থাকবে। তো আজকে আমাদের হচ্ছে 2 নাম্বার ম্যাথ। তাহলে এর আগের ক্লাসেও আমরা উভয়চর সমাধানের 3টি কৌশল সম্পর্কে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমরা আবার একটু এই 3টি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিব। 1 নাম্বার যে কনসেপ্টটি রয়েছে সেটি হচ্ছে উদ্ধৃতের পরিমাণ দেওয়া থাকলে যোগ করা না হলে যোগ করতে হবে, বিয়োগ করা না হলে বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে 2টা বইয়ের তুলনায় একটি হচ্ছে নগদান বই, অন্যটি পাস বই। তো নগদান বই যদি যোগ করা হয় আর পাস বইয়ে যদি যোগ করা না হয়, সেক্ষেত্রে পাস বইয়ে যোগ করে দিতে হবে। নগদান বইয়ে বিয়োগ করা হয়েছে, পাস বইয়ে বিয়োগ করা হয়নি, সেক্ষেত্রে পাস বইয়ে বিয়োগ করে দিতে হবে। যদি যেদিকে আমরা বিয়োগ করব বা যোগ করব সেদিকে উপরের ব্যালেন্সটা যদি উদ্ধৃত দেওয়া থাকে, তখন আমরা যোগের লেনদেন যোগ করব, বিয়োগের লেনদেন বিয়োগ করব। যদি যেদিকে যোগ বিয়োগ করব সেদিকের উপরের লেনদেনটি যদি জমাতিরিক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে বিয়োগের লেনদেন যোগ আর যোগের লেনদেন বিয়োগ, অর্থাৎ উল্টা কাজ করতে হবে। 3 নাম্বার টেকনিকটি হচ্ছে প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে যে বই ভুল করবে তাকে শুদ্ধ করতে হবে। এটা অঙ্ক করার সময় আমরা আরও বিস্তারিতভাবে জানব 3 নাম্বার টেকনিকটি। এখানে একটি কোম্পানির ব্যাংক সংক্রান্ত কিছু লেনদেন দেওয়া আছে, এগুলোর সাহায্যে আমরা উভয়চর সমাধান করব। উভয়চরের গড় আমাদের সবার জানা। প্রথমে কোম্পানির নাম, ব্যাংক সমন্বয়, পাশে উভয়চর, নিচে তারিখ লিখতে হবে। তারপরে এইভাবে 2টা গড় করতে হবে একসাথে। অর্থাৎ একদিকে যদি আমরা নগদান বইয়ের কাজগুলো করি, অন্যদিকে পাস বই বা ব্যাংকের কাজগুলো করে দেখাতে হবে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে কোম্পানির নাম, ব্যাংক সমন্বয় এবং তারিখ লিখে এরপরে চক আঁকা। এর পরের কাজ হচ্ছে 2টা ব্যালেন্স লিখে ফেলা। এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত আর এই পাশে পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। অনেক সময় উদ্ধৃত দেওয়া থাকতে পারে। আজকের ম্যাথটি হচ্ছে জমাতিরিক্ত নিয়ে। এই যে 1 নাম্বার লেনদেনে দেওয়া আছে নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত 21,000 আর পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 18,300 টাকা। অনেক সময় পাস বইয়ের ব্যালেন্সটা আগে দেওয়া থাকে, নগদান বইয়েরটা পরে দেওয়া থাকে। সমস্যা নেই, আমরা আমাদের করার সুবিধার্থে যাতে ভুল না হয় আমরা সব সময় নগদান বইয়ের ব্যালেন্সটাকে আগে লিখব। তাহলে এবার শুরু করা যাক। 2 নাম্বার লেনদেনে কি বলছে একটু দেখি আমরা। ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল 6,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তুমি একজনের কাছ থেকে একটা বিলের টাকা পাবা। এই টাকাটা কে আদায় করছে? তোমার পক্ষ হয়ে তোমার ব্যাংক। আমরা একটা কথা সবসময় মনে রাখবো ব্যাংক সমন্বয় সমাধানের ক্ষেত্রে, একটা বইতে বাড়লে উভয় বইতে বাড়বে, কিন্তু যে কোনো একজনে ভুল করবে। একটা বইতে কমলে উভয় বইতে কমবে। তাহলে দেখো, তোমার পক্ষ হয়ে ব্যাংক, অর্থাৎ তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক একটা বিল আদায় করছে। বিলটার দাম হচ্ছে 6,000 টাকা, ব্যাংক এখানে যোগ করছে। এখন সেটা নগদান বইতে লেখা নাই, যোগ করে ফেললে ওইখানে আর করার দরকার নেই। কার বইতে যোগ করব? নগদান বইতে, কারণ নগদান বই করে নাই। নগদান বইয়ে এখানে যোগের দিকে লিখে দেওয়ার কথা, আমরা এখানে যোগ করার কথা। তো যেদিকে যোগ করব সেদিকের ব্যালেন্সটা উদ্ধৃত থাকলে যোগের লেনদেন যোগ, বিয়োগের লেনদেন বিয়োগ। কিন্তু আজকে যেদিকে যোগ করতেছি সেদিকে দেখো জমাতিরিক্তের পরিমাণ দেওয়া আছে। জমাতিরিক্তের পরিমাণ দেওয়া থাকলে স্বাভাবিকের উল্টা কাজ হবে। যোগ করার যেটা কথা সেটা আমরা কোথায় লিখে দিব? বিয়োগ করে দিব। কিন্তু আমরা প্রথমে নির্ণয় করার সময় স্বাভাবিকভাবে চিন্তা করব, বসানোর সময় উপরে কি আছে সেটা দেখে যোগ হওয়ার কথা বিয়োগ করে দিবে, বিয়োগ হওয়ার কথা যোগ করে দিব। আর উদ্ধৃত যদি দেওয়া থাকে উপরে যোগের লেনদেন যোগ, বিয়োগের লেনদেন বিয়োগে। আজকে যেহেতু জমাতিরিক্ত দেওয়া আছে, যোগ হওয়ার কথা, সেটা আমরা কোথায় বসাই দিব? বিয়োগে। তাহলে এখানে লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় এখানে 6,000 টাকা।
এইখানেও বসবে না, এখানেও বসবে না, এগুলো হচ্ছে বোঝার জন্য দেখানো। তাহলে এটা ব্যাখ্যা সহ কীভাবে লিখতে হয় আমরা একটু দেখব। এই যে ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল ৬,০০০ টাকা। তাহলে ২ নম্বর লেনদেন পর্যন্ত আমরা করে ফেললাম, ১ নম্বর ২ নম্বর। এরপরে ৩ নম্বর লেনদেনটা একটু লক্ষ্য করো। ব্যাংক পাওনাদার শামীমকে ৩৬০০ টাকা পরিশোধ করে, কিন্তু নগদান বইতে এর কোনো উল্লেখ নেই। ব্যাংক কাকে পরিশোধ করছে? এর আগের কাজটাও কিন্তু ব্যাংক করছে। ব্যাংক মানুষ থেকে নিয়ে তোমার অ্যাকাউন্টে জমা করছে। ব্যাংক এই টাকাগুলো কিন্তু নিজে ভোগ করতে পারবে না, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে রেখে দিবে। এখন যে লেনদেনটা সেটা হচ্ছে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে নিয়ে তোমার একজন পাওনাদারকে টাকা দিয়ে দিছে। হয়তো তোমার কারবার বন্ধ ছিল, অথবা তুমি দেশে ছিলে না, ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় তুমি থাকতে পারো বা দেশের বাইরে থাকতে পারো, সেই জন্য তোমার কারবার থেকে তুমি আর পাওনাদারকে টাকা দিতে পারো না। টাকাটা কে দিছে? তোমার পক্ষ হয়ে ব্যাংক। তাহলে ব্যাংক নিজের পকেট থেকে দিবে না, ব্যাংক পাওনাদার শামীমকে তোমার যে ব্যাংকে টাকা জমা ছিল ওইখান থেকে দিয়ে দিছে, থেকে কি লেনদেনটা বিয়োগ করা হয়েছে। এখন সেটা তুমি জানা সত্ত্বেও বা ব্যাংক তোমাকে জানানোর পরও তুমি কোথায় লিখো নাই? নগদান বইতে লিখো নাই। তোমাদের মধ্যকার যাতে কোনো ঝামেলা না হয়, অর্থাৎ তুমি হচ্ছে নগদান বই এবং ব্যাংকের বই হচ্ছে পাস বই, এই দুইটা কর্তৃপক্ষের মধ্যকার যাতে কোনো ঝামেলা না হয়, এই জন্য একটা লেনদেন যদি পাস বইয়ে সংগঠিত হয়, যোগ হোক বিয়োগ হোক, সেটা নগদান বইতেও কি দিতে হবে? দাখিলা দিতে হবে। নগদান বই আমাদের কারবারে থাকে, আর পাস বই থাকে কোথায়? ব্যাংকে। তাহলে একজন পাওনাদারকে ব্যাংক পরিশোধ করে দিছে ৩৬০০ টাকা, কিন্তু সেটা নগদান বইতে লিখো নেই। ব্যাংকে কমে গেছে, এখানে ব্যাংকে কমে গেছে, নগদেও কি কমাই দিতে হবে। এখন দেখো, আজকে যে এদিকে যেহেতু ব্যাংক কমাই দিছে, এদিকে আর লিখার দরকার নাই, যে লিখে নাই সে লিখবে যে শুধু এখানে, এটা হচ্ছে শুধু সংশোধন করার জন্য। তাহলে এদিকে লিখার কথা, বিয়োগ করে দেওয়ার কথা, কিন্তু আজকে যেদিকে বিয়োগ করবো সেদিকে দেখতেছি কি জমাতিরিক্ত। তাহলে জমাতিরিক্ত থাকলে উল্টা কাজ হবে, বিয়োগের লেনদেন কোথায় বসে যাবে? যুগে। তাহলে এখন ব্যাংক কর্তৃক পাওনাদার শামীমকে পরিশোধ ৩৬০০ টাকা, এদিকে যুগের দিকে বসাইতে হবে। তাহলে দেখো এই লেনদেনটা ব্যাখ্যা সহ কীভাবে লেখে আমরা একটু দেখব। এই যে দেখো, ব্যাংক কর্তৃক পাওনাদার শামীমকে পরিশোধ ৩৬০০ টাকা। আমরা এর পরের লেনদেনটাতে যাব। এখন আমাদের ১, ২, ৩ পর্যন্ত শেষ। এরপরে ৪ নম্বর লেনদেন। আদায়ের জন্য ব্যাংকে ৬০০ টাকা ১৫০০ টাকার 2 খানি চেক জমা দেওয়া হয়, কিন্তু দ্বিতীয় চেকটি ৩১ ডিসেম্বর ২০২১-এর মধ্যে কি হয়নি? আদায় হয়নি। আদায়ের জন্য 2টা চেক, একটার দাম ৬০০, আরেকটার দাম ১৫০০ টাকার 2টা চেক ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক শেষ চেকটি কি হয়নি? শেষ বা দ্বিতীয় চেকটি আদায় হয়নি। তাহলে আমরা যখন চেক জমা দিতে যাই, নগদান বইতে লিখে যাই, এখানে আমরা 2টা চেক যোগ করে ব্যাংকে যাচ্ছি। ব্যাংক একটা যোগ করতে পারছে, একটা আদায় করতে পারছে, মানে নগদও বাড়ছে, ব্যাংকও বাড়বে, কিন্তু দ্বিতীয় চেকটি ব্যাংক কি যোগ করতে পারে নাই। তাহলে এই যে 2 নম্বর চেকটি ব্যাংক কি করতে পারে নাই? কাজ করতে পারে নাই। তাহলে এই দুইটার কাজ হয়েছে, এটারও কাজ হয়েছে, কিন্তু এটার কাজ করতে পারে নাই। তাহলে এর কাজ শেষ, এর কাজ একটা শেষ, কাজ বাকি আছে কার? ব্যাংকের। ব্যাংক একটা এটা যোগ করে দিবে, কিন্তু আজকে যেহেতু যেদিকে যোগ করবো সেদিকে জমাতিরিক্ত আছে, সেই জন্য যুগের লেনদেন কোথায় বসে দিতে হবে? টেকনিক অনুযায়ী বিয়োগে। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক যা আদায় হয়নি, এই ১৫০০ টাকার লেনদেনটা এখানে বিয়োগ করে দেখাইতে হবে আমাদের। এটা ব্যাখ্যা সহ কীভাবে লিখছে আমরা একটু দেখব। এই যে আদায়ের জন্য জমাকৃত চেক, কোথায় জমা করছে? ব্যাংকে জমাকৃত চেক ১৫০০ টাকা। এরপরে ৫ নাম্বার লেনদেনটা দেখো, ব্যাংক বিনিয়োগের সুদ ৬০০ টাকা আদায় করে, কিন্তু নগদান বইতে এর কোনো কি নেই? উল্লেখ নেই। ব্যাংক তুমি একটা জায়গায় ইনভেস্ট করছিলা, ওইখান থেকে যে সুদটা পাইছো বিনিয়োগের সুদ, এটা ব্যাংক আদায় করে তোমার অ্যাকাউন্টে জমা করছে। তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, এই যে তোমার অ্যাকাউন্ট, এই দুইটা হচ্ছে তোমার অ্যাকাউন্টের হিসাব, আর এগুলো হচ্ছে তোমার নগদান বইয়ের হিসাব। তাহলে এদিকে বাড়ছে, এখন কোথায় লিখো নাই? নগদান বইয়ে এর কোনো উল্লেখ নেই, নগদান বইও কী করে দিতে হবে? বাড়াই দিতে হবে। এদিকে লিখছে, এদিকে আর লেখার দরকার নেই, এখানে লিখে না এখানে লিখতে হবে। এখন দেখো যোগ করার কথা, কিন্তু উপরে যেহেতু জমাতিরিক্ত আছে, যুগের লেনদেন কোথায় বসবে? বিয়োগে বসে যাবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৬০০ টাকা। এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৬০০ টাকা। এরপরে
6 নম্বর লেনদেনটা আমরা দেখব। ব্যাংক জমাতিরিক্ত সুদ 600 টাকা ধার্য করে যা নগদান বইতে লেখা হয়নি। বিনিয়োগের সুদ যেমন তোমার ব্যাংকে জমা হয়, ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যাংক চার্জ তোমার অ্যাকাউন্ট থেকে কমে যায়, অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ফেলছে। তুমি ব্যাংকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করছে, সেজন্য ব্যাংক কেটে ফেলছে। ব্যাংকে আর দিতে হবে না, কোথায় লিখে নাই যে নগদে লিখে নেই, তো নগদে কমাই দিতে হবে। ব্যাংক কাজটা করে ফেলছে, ব্যাংকে আর করতে হবে না। কে ভুল করছে? নগদান বইতে ভুল করছে, নগদান বইয়ে কি লিখে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে আজকে যেহেতু যেদিকে বিয়োগ করবো সেদিকে জমাতিরিক্ত আছে, এই জন্য বিয়োগের লেনদেন কোথায় বসে দিতে হবে? যোগে। ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের সুদ ধার্য করেছে বা ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ, এভাবে লিখতে হবে আমাদের 600 টাকা। এটা কিন্তু এই যে জমাতিরিক্তের 600 টাকাটা লিখতেছি, এই যে ব্যাংক জমাতিরিক্তের সুদ 600 টাকা। এরপরে 7 নম্বর এবং সর্বশেষ লেনদেন, পাওনাদার মাহমুদ ও সাহাকে যথাক্রমে 3600 এবং 1800 টাকার চেক দেওয়া হয়। 1800 টাকার চেকখানি এখনও ব্যাংকে কি হয়নি, উপস্থাপন হয়নি। পাওনাদার আমাদের কারবারে আসে, পাওনাদারকে আমরা চেক দিছি, দুইজনকে দুইটা চেক দিছি আমি, কিন্তু আমি দুইজনকে চেক দেওয়ার সাথে সাথে নগদান বই থেকে কি করে ফেলছি, কমাই ফেলছি। এই যে একটা চেক, দুইটা চেক। কিন্তু এই যে প্রথমজন মাহমুদ ওর চেকটা ব্যাংক থেকে তুলছে, কিন্তু সাহা অর্থাৎ 1800 টাকার চেকটি ব্যাংক থেকে এখনও কি তুলে নাই। তাহলে এদিকে আমি দুইটা কমাই দিছি, ব্যাংক থেকেও দুইটা কমার কথা, কিন্তু ব্যাংক থেকে প্রথমটা কমছে, যে আরেকটা কমে নাই। তাহলে এটা ব্যাংক থেকে কমাই দিতে হবে। এখানে দেখো 3600 এবং 1800 টাকার চেকখানি পাওনাদারকে দেওয়া হয়, কিন্তু 1800 টাকার চেকখানি এখনও ব্যাংকে কি করা হয়নি, উপস্থাপন করা হয়নি। মানে তুমি নগদান বইতে বসে, কারবারে বসে তোমার দুইজন পাওনাদারকে দুইটা চেক দিছো, মানে তোমার নগদান বই থেকে টাকা কমে গেছে, ব্যাংকের কলামে ক্রেডিট পাশে লিখে দিছো নগদান বইয়ে, কিন্তু ওরা ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্টে চেক দেখাই টাকাগুলো তুলবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে একজন চেকটা দেখাইছে যে আরেকজনে দেখায়নি। তার মানে একজনে দেখায় টাকাটা তুলে ফেলছে প্রথমজন, দ্বিতীয়জন উপস্থাপন করে না, মানে দ্বিতীয় ব্যক্তি এখনও তোমার ব্যাংক থেকে টাকাগুলো তুলে নেয়। তুমি কিন্তু এদিকে কি কমাই দিয়ে বসে আছো, ওই যে দ্বিতীয় ব্যক্তি যে চেকটা তুলে নাই সেটাও তোমাকে আর জানায় না ফোন বা SMS এর মাধ্যমে, যার কারণে তুমি নগদে কমাই দিয়ে বসে আছো ব্যাংকে, কিন্তু দুইটা কমে নাই, একটা কমছে। নগদে কিন্তু তুমি দুইটা কমাই দিছো, তাহলে নগদে দুইটা কমাই দিছে, ব্যাংকে একটা কমছে, ব্যাংকে বাকিটাও কি কমাই দিতে হবে। এখন দেখো বিয়োগের লেনদেন আজকে কোথায় বসাইতে হবে? যোগে। কেন? এদিকে যেদিকে বসাচ্ছ সেদিকে কি আছে, জমাতিরিক্ত আছে। আজকে যদি এদিকে উদ্ধৃত থাকতো বিয়োগের লেনদেন, বিয়োগে বসাইতাম, জমাতিরিক্ত থাকলে উল্টা কাজ হবে, তাহলে এখানে বসাইতে হবে লেনদেনটা। তাহলে এই লেনদেনটা আমরা ব্যাখ্যা সহ কীভাবে লিখবো দেখো, পাওনাদারকে চেক প্রদান যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এভাবে লিখব, অথবা শুধু পাওনাদারকে চেক প্রদান এভাবেও লিখতে পারবো, অথবা ইস্যুকৃত চেক, পাওনাদারকে ইস্যু করা, চেক দেওয়া, চেক কর্তন, চেক কাটা হয়েছে, পরিশোধের জন্য চেক দেওয়া হলো পাওনাদারকে, সবগুলো একই লেনদেন। তাহলে এখানে আমাদের 7টা লেনদেনের কাজ শেষ। আমরা এবার যোগ বিয়োগ করব। এখানে 21000-এর সাথে 3600 প্লাস 600 যদি আমরা যোগ করি, তাহলে 25200 টাকা আমরা পাই। 25200 থেকে 6600 যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ এই দুইটা যোগ করে যদি বাদ দেওয়া হয়, তখন আমাদের হাতে ব্যালেন্স থাকে 18600। এরপরে 18300-র সাথে 1800 টাকা যোগ করলে 20100 টাকা পাওয়া যায়। 20100 থেকে 1500 টাকা বাদ দিলে 18600 টাকা ব্যালেন্স থাকে। তাহলে আমাদের উভয় পাশ মিলে গেছে, এখানে লিখতে হবে সুতরাং সংশোধিত জের, উভয় পাশে এই কথাটা লিখতে হবে। উভয় জেরের ক্ষেত্রে উভয় পাশ অর্থাৎ নগদান বই অনুযায়ী যে ব্যালেন্স দেওয়া থাকে, পাস বই অনুযায়ী যে ব্যালেন্স দেওয়া থাকে, উভয় পাশটা সংশোধন করার পর উভয় পাশটা মিলে যাবে। এই অঙ্কটা করার সময় এক্সাম হলে বসে বুঝতে পারবো আমাদের অঙ্কটা হচ্ছে কিনা। প্লাস অথবা মাইনাস ফিগার হতে পারে, এটা -18600 টাকা আসতে পারে, অথবা এটা +18600 ওইরকম আসতে পারে, কিন্তু উভয় পাশের টাকার ফিগারটা অবশ্যই মিলবে। আমাদের প্রথম ক্লাসটি এন্ড স্ক্রিন অথবা আই বাটনে দেওয়া আছে, তোমরা চাইলে প্রথম ক্লাসটি দেখে নিতে পারো। আমরা উভয়জের নিয়ে 4টি ক্লাস নিব। উভয়জের সবগুলো ক্লাস যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, আশা করি উভয়জের নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টস করে জানাবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।